ভোর হতে না হতেই মহলের অভ্যন্তরে ঘুমন্ত মানুষগুলো জেগে উঠেছে। কোরআনের মধুরে সুর প্রতিধ্বনিত হচ্ছে অন্দার মহলে। অপরূপার ঘুম ভাঙলো দেরিতে। সারা শরীর ব্যথা হয়ে আছে, মাথাটা ভার হয়ে আছে। কোনো এক গোপন ব্যথায় সারা রাত বালিশ আঁকড়ে ধরে কেঁদেছে সে। ভাগ্য তাকে কোথায় যেন ছুঁড়ে ফেলেছে। এই মহলের মানুষগুলো বড়ই অদ্ভুত লাগছে তার কাছে। কাল একজন অকারণেই তাকে আঘাত করলো। সে তো কখনো কাউকে এভাবে আঘাত করতে পারতো না। মহিলা কেন এমন করলেন অপরূপা ভেবেও উত্তর পেল না। অন্যদিকে একটা মানুষকে নির্মমভাবে মারলো। এরা এমন কেন? সে বর্তমান আর ভবিষ্যৎ ভেবে শঙ্কিত হয়। ভাবে এই মহলে তার দিনগুলো কিভাবে যাবে, কখন তার অপেক্ষার প্রহর ফুরাবে, কখন আসবে মানুষটা। তার কোনো নড়াচড়া না দেখে বাবার আদেশে সম্মুখগতিতে অপরূপার কক্ষটিতে পা রাখলো সায়রা। ঘরের জানালার কপাট মেলে দিল। এক টুকরো ভোরের আলো জানালা দিয়ে ঢুকে মেঝেতে গড়াগড়ি খেল তক্ষুনি। বিছানায় ঘুমিয়ে আছে এক কোমলমতি নারী। ভোরের পাখির পূজন কানে আসতেই সুষুপ্ত চোখ দুটো মেলল অপরূপা। ঠোঁট নাড়তে যেয়ে প্রচন্ড ব্যথা অনুভব করলো। হাত পা টান দিয়ে পুনরায় তুলোর বালিশ ছেড়ে দিয়েতেই চোখের কোনা বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। সায়রা এসে পাশে বসলো। বলল, ঘুম ভালো হয়েছে? উঠে পড়ো। আচ্ছা, তোমার নামটা তো অনেক বড়, তোমাকে বাড়িতে কি নামে ডাকতো? অপরূপা উঠে বসলো ধীরে ধীরে। সারা তার দিকে তাকিয়ে বলল, কাল যেমন বিধ্বস্ত লাগছিল তাকে, আজ ভোরের আলোয় তার চাইতেও বেশি স্নিগ্ধ লাগছে। গত রাতে সায়রা আর সোহিনী মিলে তাকে নিরলঙ্কার করে একটা সবুজ রঙের সুতির শাড়ি পরিয়ে দিয়েছে। নিভাঁজ ললাটের দুপাশে বিনাচ্ছিন্ন কয়েকটা কোঁকড়া চুল জড়ো হয়ে আছে, ঠিক তার মতো করে। অবিষয় নিষ্পাপ চেহারায় সে সায়রার দিকে তাকিয়ে থাকলো। আঁচল টেনে গায়ে আঁচল জড়িয়ে উত্তর দিল, আপা ডাকতো। সায়রা তার জবাব পেয়ে পাশ ঘেঁষে বসলো। বলল, তাহলে আজ থেকে আমরাও তোমাকে অপা ডাকবো। তুমি আমাদের নাম ধরে ডাকতে পারো। অপরূপা পূর্ণ মেয়েদুর দৃষ্টিতে তাকিয়ে পরক্ষণে চোখ নামিয়ে ফেলল। সেই মুহূর্তে সৈনিক কক্ষে প্রবেশ করলো। এই অপরূপা, রসাই ঘরে চলো, মা বেগম তোমাকে ডাকছে। ভয় পেও না, হ্যাঁ? সায়রা ওর হাতটা আলতো করে ধরে, বলে, আম্মাজান মাঝে মাঝেই অস্বাভাবিক আচরণ করে, তুমি ওটা মাথায় রেখো না। একবার ওনার মন জয় করতে পারলে উনি তোমাকে অনেক মহব্বত করবেন। অপরূপা মৃদু মাথা ঝাঁকায়। সায়রা আর সৈনির সাথে রসাই ঘরে চলে যায়। পাশের কামরা হতে পুরুষালী গলার শব্দ কানে ভেসে আসে। বুক কামড়ে ধরে, মনে হয় উনি ওখানে আছেন। প্রকাণ্ড রসাই ঘরের এক পাশে মাটিতে পাটের চটে বসে গপাগপ খাবার গলাধ্যকরণ করছে বাড়ির কাজের বুয়াগুলো। রসাই ঘরেও রাজকীয়তার ছোঁয়া। সব হাঁড়ি পাতিল আসবাবপত্র তার কথা জানান দিচ্ছে। মাংস আর গোলাপ জলের গন্ধে মোমো করছে পুরো রসাই ঘর। অপরূপা পা রাখার সাথে সাথেই সবাই একসাথে চোখ তুলে তাকায়। অপরূপা কোনো দিকে না তাকিয়ে খোদেজার দিকে তাকায়। খোদেজার সাথে চোখাচোখি হওয়ায় সে চোখ নামিয়ে ফেলে। বক্ষপঞ্জরে কাঁপুনি ধরে, গলা শুকিয়ে আসে। এই সায়রা, তোর ভাইজানকে গিয়ে গরম পানি দিয়ে আয়। এই মেয়েরে নিয়ে আজ যাত্রাপালা দেখতে যাবি। সায়রা পিতলের বাটিতে গরম পানি ঢেলে নিতে নিতে বলে, জি আম্মাজান, যাব। আমি ভাইজানের কাছে যাই। সায়রা বেরোনোর সময় সৈনিকে কিছু একটা ইশারা করে। সৈনী হাস্যমুখে মা বেগমকে বলে, আমি আর অপরূপা খেতে বসি। কোলে নিয়ে বসতে হবে তোমাদের? মোটেও না। সৈনী অপরূপাকে টেনে নিয়ে নিচে সোনালী রঙের চটপাতে বাদামি রঙের পেয়ালায় করে হরিণের মাংস আর গরম গরম গমের রুটি নিয়ে খেতে বসে। অপরূপা আবারও খোদেজার দিকে তাকায়। খোদেজা গিয়ে তার পাশে খেতে বসে, বলে, কাল জবাই করেছে এই হরিণ। রাধে রাধে আমার সময় শেষ, খাওয়ার সময় পেলাম না। অপরূপার রুটি মাংস বাড়িয়ে দেয়, আমাদের সাথে খান। রুটি ছিঁড়ে মুখে দিয়ে খোদেজা উঠে যায়। অপরূপা খিদের চোটে তৃপ্তি সহকারে রুটি দিয়ে হরিণের মাংস খায়। কতদিন সে খায় না। 6 বছরের বাচ্চাটাকে নিয়ে তার মা আসে। মূলত সে সোহিনীরও মা, তবে আপন মা নয়।
তার নিজের মা গত হয়েছে গত বছর 15 হবে। তার কয়েক বছর পর শেরতাজ সুলতান নতুন বিবাহ করেন। সেই ঘরের পুত্র শিভান। হাসিখুশি চঞ্চল দুরন্ত বড় ভাইজানরা ছাড়া যাদের সাথে সে সারাক্ষণ তুমুল দুষ্টুমিতে মেতে থাকে। সুন্দর বউ, আমিও তোমার সাথে খাবো। অপরূপা তার মিষ্টি হাসি দেয়। শিবানের মাও হেসে ফেলে ছেলের কথায়। অপরূপার পাশে এসে বসে শিবান। রুটিগুলো ছিঁড়ে মাংস খেতে খেতে বলে, আমি বেশি বেশি খাবো, কারণ আমার মুখে বেশি বেশি রুচি। সোহিনী তার পেটে গুঁতো মেরে বলে, এই জন্যই তো আপনার পেটটা তবলার মতো হয়ে যাচ্ছে দিন দিন। কাজের বুয়া সহ সবাই একসাথে হি হি করে হেসে ওঠে। শিবান খিকখিক করে হাসে। অপরূপা আবারও তার হাসিতে থমকে যায়। বুকের ভেতর তোলপাড় হয়, কত প্রশ্ন মনে জাগে। খুদিজা পাতিলের ধোঁয়ায় কাস্তে কাস্তে জানতে চায়, তোমার বিয়ে কি কাজী বাড়িতে হয়েছে মেয়ে? কোন কাজী বাড়িতে সেটা? অপরূপার গলায় রুটি আটকে যায়। কাস্তে কাস্তে চোখ লাল হয়ে আসে তার। খদিজা মহা বিরক্ত হয়ে তাকিয়ে থাকে। মেয়েটা নিশ্চয়ই কিছু লোকাচ্ছে। শেহজাদের ঘরে ঢোকার সময় সাফায়াতের মুখোমুখি পড়ে যায় সায়রা। সুপ্রভাত সাফায়াত ভাই। সুপ্রভাত সায়রা বানু। সায়রা রেগেমেগে কড়া গলায় বলে, বানু ডাকবেন না, আমার ভালো লাগে না। আমার বড়ই ভালো লাগে। ভাইজানের ঘুম ভেঙেছে? হ্যাঁ। সায়রা উঁকি দেয়। শেহজাদ চোখের ওপর হাত রেখে পা টেনে শুয়ে আছে। কালকের জখমের পর তার শরীর অবসন্ন। উজ্জ্বল সুকুমার চেহারা ফ্যাকাশে রং ধারণ করেছে। সায়রা সাফায়াতকে প্রশ্ন করে, আপনি নাকি আপনার দেশের বাড়িতে চলে যাচ্ছেন? তা কবে? মনে হচ্ছে তুমি বেশ খুশি হবে আমি চলে গেলে। শেহজাদ হাত ছড়িয়ে বোনকে দেখে, মনোযোগ দিয়ে কথোপকথন শোনে। ভাইকে চোখ মেলতে দেখে সায়রা চুপ হয়ে যায়। আম্মাজান অনুমতি দিয়েছেন, আমরা আজ যাত্রাপালা দেখতে যাব ভাইজান। সাফায়াত শেহজাদের দিকে তাকায়। দুজনেই বাঁকা হাসে। সাফায়াত বলে, আজ মঞ্চ সাজবে না। সায়রা কৌতূহল বিশিষ্ট চোখে দৃষ্টি নিক্ষেপ করে। কেন সাজবে না? কাল নারী শিল্পীর গায়ে চাকু মেরেছে সন্ত্রাসরা। সে হাসপাতালে শায়িত আছে। সায়রার মন খারাপ হয়। শেহজাদ কথা বলে এবার। কাল মহলে মেহমান এসেছে শুনলাম। কোথাকার সে? দক্ষিণাঘাট থেকে আব্বাজান নিয়ে এসেছেন, এটুখানি জানি। আপনি ঠান্ডা পানি ছোবেন না ভাইজান। সাফাত ভাই, ভাইজানের সাথে খেতে চলুন। আব্বাজান আর বড় চাচা আপনাদের জন্য অপেক্ষা করছেন। সাফায়াত হেসে পেটে হাত বুলিয়ে বলে, আজ কি হরিণের মাংস দিয়ে চলবে? তুমি আমার সাথে সাথে তুমি আসার সাথে সাথে মাংসের ঘ্রাণ পেলাম। খাদ্যরসিক সাফায়াতের কথায় সায়রা আর শেহজাদ হাসে। সায়রা বেরিয়ে যাওয়ার সাথে পথ থেমে যায়। ছোট্ট করে বলে, হরিণের নয়, হরিণীর। সাফায়াত হাসে। শেহজাদকে তাড়া দিয়ে বলে, উঠে পড়ুন ভাইজান, খিদে তো আর তর মানছে না। শেহজাদ বলে, তুমি যাও, আমি আসছি। মহলের ভেতর হাঁটতে হাঁটতে নিজের কক্ষের দিকে পা বাড়ায় অপরূপা। কি সুন্দর এই মহলটি। একদিন সময় করে সায়রা আর সৈনিকের সাথে পুরো মহল ঘুরে দেখবে সে। আকস্মিক এক পুরুষালী পদধ্বনি টের পেল সে। পরিচিত আতরের গন্ধ নসিকারন্ধ ভেদ করে। এক ছুটে সে আড়াল করে দাঁড়ায় মোটা গোলাকার স্তম্ভের পেছনে। কম্পিত বুকে হাত চাপা দিয়ে চোখ বুজে থাকে। সেই যা থামে, প্রখর দৃষ্টিতে তাকায় স্তম্ভের দিকে। সবুজ শাড়িটা দেখা যায়। কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর নিবিড় ভঙ্গিতে হেঁটে চলে যায়। অপরূপা ধীরে ধীরে উঁকি দিয়ে সুদীর্ঘ সুদেহী সুকুমার পুরুষটির গমন দেখে। কালকের সেই রক্তভেজা নির্মমতার আর পার্শ্ববতার মোড়া পুরুষটি অপরূপাকে ভাবিয়ে তোলে। কানে আসে চাবুক মারার আওয়াজ আর অত্যাচারের চিৎকার করতে থাকা লোকটার মর্মভেদী আর্তনাদ। অপরূপা দ্রুত পায়ে ছুটে যায় সেই আওয়াজ অনুসরণ করে। মহল চত্বরে গতকালকের সেই লোকটাকে পেটানো হচ্ছে। রক্তে মাখামাখি তার শরীর।
আর কিছুক্ষণ এভাবে চাবুক পেটাতে থাকলে লোকটা হক্কা পাবে। পেটাতে থাকা লোকটিকে দেখে মনে হচ্ছে পয়সা বিনিময়ে গতর খাটা লোক, যার সাথে তার বিন্দুমাত্র শত্রুতা নেই, শুধুমাত্র পয়সার জন্য সেই মানুষটাকে এভাবে মারছে। আঘাত করতে করতে পাশবিক আনন্দে লোকটা হাসছেও। দেখতে কৃষকায় রোগা মনে হলেও মারার সময় বেশ শক্তি প্রয়োগ করছে সে। ফলস্বরূপ নিজেও হাঁপিয়ে উঠেছে। নৃশংস অত্যাচারে চাবুকের আঘাতে লোকটা পানি পানি করে শব্দ করছে। অপরূপার মায়া হলো, মানবিকতা বোধ জেগে উঠল। অপরূপার লোকটির প্রতি রাগে ঘৃণায় অপরূপার গাত্রদাহ হয়। ক্রুদ্ধ বাঘিনীর মতো ছুটে গিয়ে চাবুক কেড়ে নেয় সে। লোকটা অতি আশ্চর্য দৃষ্টিতে তাকায়। বিস্ময়াবিষ্ট চোখে আকস্মিক অভাগ্য মন হওয়া অপরিচিত স্বরূপা নারীর অগ্নিময় দৃষ্টিতে দৃষ্টি মেলানোর সাথে সাথেই সপাং করে তার পিঠের চাবুকের মার বসে যায়। লোকটা পিঠের পেছনে হাত দিয়ে চেপে ধরে, কেন্নর মতো গুটিয়ে ধপাস করে বসে পড়ে। অপরূপা তেজ কণ্ঠ ঢেলে জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে? তার স্বামীকে খুঁজে দেওয়ার দায়িত্ব আমি তোমাদের দিলাম। ওদের বাড়িতে কে আছে এখনো জানি না, তোমরা ওর কাছ থেকে জেনে নিতে পারো। তোমাদের কাজ একটাই, দক্ষিণাঘাটে খোঁজ লাগানো। সবার কাছ থেকে জেনে নেবে ওর স্বামী ওই ঘাটে ফের এলো কিনা, ওর খোঁজ নিয়েছে কিনা। শেহজাদ খেতে খেতে ভাবুক হয় তার চিন্তা যাত্রাপালা নিয়ে। মাঝে মধ্যে আব্বাজানের কথায় কর্ণপাত করে। শেহজাদ পুত্র, তুমি শুনছো আমার কথা? সম্রাট মতিভ্রম হয়। জি আব্বাজান, শুনতে পেয়েছি। আমি শীঘ্রই সৈন্য পাঠাবো। পরক্ষণে প্রসার লালাটে ভাঁজ পড়ে, কবির চোখ দুটো খেলে যায় কৌতূহল। কোন ঘাটের কথা বলছিলেন আব্বা? দক্ষিণা ঘাট? সাফায়াত কিছু বলতে গেলে শেহজাদ হাঁক ছেড়ে তাকে থামিয়ে দেয়। থামো। দক্ষিণা ঘাট বললেন বাবা? জি। কটার সময় কন্যাটিকে পেলেন? আমি ঘাটে পৌঁছাই 3:45 নাগাদ। তখন দেখলাম মেয়েটা কাঁদছে। ওনাকে জিজ্ঞেস করেছিলাম উনি কটা থেকে দাঁড়িয়েছিলেন ওখানে। অনেকক্ষণ বলল। অজানা রহস্যকে জানার তীব্র ইচ্ছায় খাওয়া থামিয়ে দেয় সে। চোখে মুখে কেলি করে যায় দুর্বোধ্য রহস্য উদ্ঘাটনের তীব্র উদ্যম্য। দূরবীনের সাহায্যে আধো আধো একজন লাল টকটকে শাড়ি পরা একজনকে দেখেছিলেন সে ওই ঘাটে। ভেবেছিল ডাকাতদের লোক সংসেজে দাঁড়িয়ে আছে। মেয়েটা তো কিছু দূরেই তাদের জাহাজ ছিল। যদি সে এই কন্যাটি হয়ে থাকে, তাহলে তারা মেয়েটার কোনো ক্ষতি করলো না কেন? সম্রাট ভেবেছিল ডাকাতদের একজন সদস্য এই শাড়ি পরা মানুষটি। ওটা কি এই কন্যাটাই ছিল? সে সবাইকে চমকে দিয়ে বলে উঠল, আব্বা, আপনি না জেনে শুনে ডাকাত ঘরে নিয়ে এসেছেন? তন্মধ্যে কালু মিয়া এসে হাজির হয়। হাঁপাতে হাঁপাতে বলে, বেয়াদবি মাফ করবেন হুজুর। শেহজাদ খেঁকিয়ে বলে ওঠে, কি হয়েছে সেটা বলো। সাহেব চত্বরে কে জানি কুতুবরে চাকু মারে বেহুশ বানায় রাখছে।